এই অর্ডারটা বেআইনি অর্ডার। সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বেআইনি কাজ করেছেন। এখন যে বেআইনি কাজের বিরুদ্ধে যে রায় হয়েছে, সেই রায়কে তিনি আইনি যদি বলেন তাহলে তো বেআইনি কাজের স্বীকৃতি হয়ে যায়। সেই জন্য ওকে বেআইনি বলতেই হবে। কথা আছে না, চোরা না শোনে ধর্মের কাহিনী। তো মমতার মতো চোরা এবং তার দল, তারা তো কোনো আইনি কাহিনী, ন্যায্যতার কাহিনী শুনবে না। ওরা দুর্নীতির পথ, চুরি বাটপাড়ির পথটাই ওদের পথ, সেটাই ওদের কাছে মনে হয় আইনি। বাদবাকিটা সবই বেআইনি। এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার। এ থেকে বোঝা যায় যে মুখ্যমন্ত্রী কতটা মূর্খ। তার ভারতবর্ষের আইন, আদালত, সংবিধান এ সম্পর্কে কোনো ধারণাই নেই। উনি তো সেই ব্যক্তি, যে ব্যক্তি হাতে সংবিধান নিয়ে বিধানসভা ভাঙচুর করেন। অতএব যাদের বোধ ওই পর্যায়ে, তাদের সব কথার জবাব চাওয়াটাও ঠিক না, জবাব দেওয়াটাও ঠিক না। বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। বিচারপতিরা তো আর ওর মতো একজন অকর্মণ্য সরকারের ছত্রছায়ায় নির্বাচিত নন বেআইনি পথে। বিচারপতি নিয়োগের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, ও কঠিন পদ্ধতি। সেই পদ্ধতির মধ্য দিয়ে যারা বিচারপতি হিসেবে নিযুক্ত হন, সেই পদ্ধতির তো কল্পনা মমতা করতে পারেন না। অতএব ওর পক্ষে বিচারপতিদের সঙ্গে ওর দুর্নীতির মধ্য দিয়ে নিযুক্ত শিক্ষকদের সঙ্গে তুলনা করা সাজে, কিন্তু কোনো বুদ্ধিমান লোকের সাজে না। সেই জন্য এই ধরনের নির্বুদ্ধিতার যে পরিচয় দিয়েছেন, তার জবাব দেওয়াটাও আমার মনে হয় আমার পক্ষেও বোকামো হবে। আদালতের উচিত কড়া হস্তে এটাকে দমন করা। এই মুখ্যমন্ত্রী, তিনি ঘটনাক্রমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর যে সমস্ত মন্তব্য করেছিলেন, সেটা নিয়ে আমি কলকাতা হাইকোর্টের কাছে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা করিয়েছিলাম। আদালত সমস্ত ঘটনা বিচার বিবেচনা করে মুখ্যমন্ত্রীকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু একটা সাবধান বানিয়ে দিয়েছিলেন। বলেছিলেন মুখ্যমন্ত্রী ভবিষ্যতে যখন কোনো কথাবার্তা বলবেন, তখন তিনি সংবিধানের পদমর্যাদা বজায় রেখেই কথা বলবেন। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো কোনো সৎ পরামর্শ শুনতে অভ্যস্ত নন, কারণ ওর গোটা ব্যাপারটাই অসৎ, ওর ডিএনএটাই অসৎ। সুতরাং উনি হাইকোর্টের এই যে তাকে সুযোগ দিয়েছিল, ছেড়ে দিয়েছিল নির্দিষ্ট একটা দিক নির্দেশ করে, সেটাকে তিনি ঘন ঘন অমান্য করছেন। প্রয়োজন মতো আমরা আদালতের কাছে যাব, কিন্তু সবসময়ই প্রত্যেক মামলাতেই তো দেখা যাবে, শুধু এই ঘটনা বিশেষ কিছু না। আমরা আদালতের নজরে আনবো যখন প্রয়োজন হবে। স্টে হচ্ছে, অভিজিৎ ঘরে ঘুমক 5 জড়িয়ে যান, বলে দিন অভিজিৎকে স্টে হবেই। আমি বলছি এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই। ভালো চেষ্টা করুন, তো সুপ্রিম কোর্টে যাওয়ার সবার অধিকার আছে। জনগণের পয়সায় তো বারে বারে যাওয়ার অধিকার আছে, ওরা তো বারে বারে গিয়েছেন। দিল্লি বেড়ানো এই গরমের সময়, হ্যাঁ কলকাতার থেকে দিল্লির গরমটা একটু কম শুনেছি, সুতরাং বেরিয়ে আসতে পারেন। ওর তো দোষ নেই। এর আগে তো ওর মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই তো বলেছেন তাকে দেখে লোকে চোর চোর বলছে। এর থেকে লজ্জার কি হতে পারে? একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে মানুষ চোর চোর বলছে, আর সেক্ষেত্রে দেবাংশু এরা কী? এত কিছুই না, ওদের তো কোনো নিজস্ব অস্তিত্বই নেই। ওদের মুখ্যমন্ত্রী হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। মুখ্যমন্ত্রীকেই লোকে চোর বলছে আর দেবাংশুকে বলবে, এতে তো খুব বিস্ময় কিছু নেই। না বললেই বরং আমি বিস্মিত হতাম। এটা ওদের কৃষ্টি, এটা কিছু বলা যায়। শতাব্দীতে সাধারণভাবে তাকে আমার ভদ্র মানুষ বলে মনে হয়, কিন্তু তিনিও যখন এই ধরনের অশালীন আচরণ করেন, তখন বুঝতে হবে তার মাথার ওপরে এই চাপটা আছে যে লোকের সঙ্গে অশালীন আচরণ করতে হবে, এবং সেটা করলেই নাকি ভোট পাওয়া যাবে। তৃণমূল তো গুন্ডামি করে, অসভ্যতা করে তো ভোট পায়। তো সেই কৃষ্টিটাও শতাব্দীর মধ্যে ধীরে ধীরে এসে গিয়েছে।